refers to unemployment among ages 25 to 34 exactly. So if we compare it with European Commission, then it's telling that from 2014 to 2024 exactly, they have been facing this problem in unemployment. And it's twice as high as the general unemployment rate, but it is another way round if we tell about women unemployment, because there is a basic problem there. If they facing unemployment in case of women, that is low in that related to India, because there are many caste systems and related with racism. তো বিভিন্ন কারণের জন্য এই আনএমপ্লয়মেন্টটা দেখা যায়, যেমন হলো ল্যাক অফ কোয়ালিটি এডুকেশন। বিভিন্ন ক্ষেত্রে এখনও দেখা যায় যে স্কুল বা কলেজের রেজাল্টের উপর ভিত্তি করে অনেককে যাচাই করা হয় তাদের কোয়ালিটি এডুকেশনটা। তো যেহেতু তারা বাইরের জগতে First one is education industry linkage policy. To reduce the youth unemployment, the education system or strategy should be in a compliance with the industry needs. And this can be done the industrial experts can help in making the academic curriculum, giving guest lectures, and in this way the youth will be get prepared in the way that employers demand. Then comes compulsory internship and apprenticeship policy. 20:20 ratio. 20 হচ্ছে দেশের জনসাধারণের সর্বাপেক্ষা 20% জনসাধারণ হচ্ছে ধনী, আর তার হচ্ছে ধনীর সঙ্গে, এবং সর্বাপেক্ষা 20% দরিদ্র। তখন আমরা এই সমনিবেশনী রেখা বা ওপি এই রেখাটা পেয়ে থাকি, যাকে সমনিবেশনী রেখা বলা হয়, যেখানে আয়ের বন্টন সমান হয়। আর যখন বাস্তবে আয়ের বন্টন ও সম্পদ সমান হয় না, সেই কারণে আমরা ও বিপি এই রেখাটি পেয়ে থাকি, যাকে লরেন্স কার্ভ বলা হয়। এই লরেন্স কার্ভ আর সমনিবেশনী রেখার মধ্যে মধ্যবর্তী দূরত্ব যত বাড়তে থাকে, তত আয়ের বন্টন, আয়ের অসম সম্পদ পরিমাপ করার জন্য, মানে কেন নয়, সম্পদটা কম বলি সেখানে আয়টা কম হচ্ছে, কারণ উৎপাদন কম হচ্ছে, সম্পদ কম থাকলে বলে না। অ্যাকচুয়ালি সম্পদের পরিমাণটা পরিমাপ করাটা খুবই কঠিন, যার জন্য আমরা আয়টাকে যেভাবে পরিমাপ করছি বিশ্বের বিভিন্ন জায়গায়, যে আমরা নিটাই পরিমাপটা করি, যাতে পভার্টি বা দারিদ্র হলো এমন একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তি তার দৈনন্দিন জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্য ও সেবা সামগ্রীর পর্যাপ্ত পরিমাণ চাহিদা পূরণে ব্যর্থ হয়। ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে এই সমস্যা প্রবল। দারিদ্র্যের পরিমাপ। সাধারণত দারিদ্র্য পরিমাপের পদ্ধতিগুলি হল নিম্নরূপ: হেড কাউন্ট রেশিও, সমাজে দরিদ্র ব্যক্তির সংখ্যা ও সমাজের মোট জনসংখ্যার অনুপাতকে হেড কাউন্ট। আমাদের দেশে কেন? তো প্রথম কারণ রয়েছে দারিদ্র্যের দুষ্ট চক্র। তো ঠিক আছে, ছেড়ে দে। দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কি? দারিদ্র্যের দুষ্ট চক্র হচ্ছে দারিদ্র্যের অন্যতম প্রধান একটা কারণ। তো আমাদের হাতে যদি মূলধনের পরিমাণ অর্থাৎ টাকা পয়সা কম থাকে, আমরা জমাতে কম পারবো। জমাতে কম যদি আমরা করি, সঞ্চয় কম হওয়ার ফলে আমরা বিনিয়োগও যে কোনো জায়গায় কম করবো। আমাদের টাকা না থাকলে আমরা কোনো জায়গায় দিতে পারবো না সেই টাকাটা। এর ফলে কি হবে? সেটা একটু কমাতে হবে। ব্যাংকিং ব্যবস্থা এবং ঋণের প্রসার। ব্যাংকিং ব্যবস্থা খুবই প্রচলিত ব্যবস্থা বর্তমানে, কিন্তু তখনকার দিনে ছিল না। পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ব্যাংক ব্যবস্থার প্রসার করানো হয়। আন্তর্জাতিক বাণিজ্য যাতে ভালো হয় তার জন্য আন্তর্জাতিক বাণিজ্যের রাষ্ট্রীকরণ করা হয় ব্যাংকের। গ্রামীণ বিভিন্ন ব্যাংক স্থাপন করা হয়, যাতে গ্রামাঞ্চলে ব্যাংকের প্রসার এবং তারা ব্যাংকের ব্যবস্থাটা বুঝতে পারে। এছাড়াও বিভিন্ন ঋণ, প্রাথমিক ঋণ সমবায় সমিতি দেওয়া হয়, যার মাধ্যমে মানুষ ঋণটা সহজে গ্রহণ করতে পারে এবং তারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন 8% এখনো পর্যন্ত করতে পারেনি বা সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। সেরকমভাবে একইভাবে বলা যায় 25 থেকে 34 ইয়ার্স মধ্যে 72.6% মানুষ ইন্স্যুরেন্সের কাছে গেছে, তারা করতে পেরেছে। তাদের পরবর্তীকালে আরো সুযোগ বৃদ্ধি পাচ্ছে তার জন্য। এখন সেরকমই 25 থেকে 34 ইয়ার্সের মধ্যে 27.4% মানুষ এখনো সেখানে পৌঁছাতেই পারেনি। নেগলেক্ট অফ রুরাল পপুলেশন, এখানে গ্রামীণ জনসাধারণের অবহেলার কথা বলা হয়েছে। এখানে এখনো অনেক ডাক্তাররা আছেন যেটা আমার মনে হয়েছে যে রিটায়ারমেন্ট তো করতে হবে। রিটায়ারমেন্ট করে আমি তো একটা পোস্ট আফটারে বসে থাকতে পারি না দিনের পর দিন। তো সেই জায়গাটা, আর চৈতালিদি আমি জানি খুব ভালোবাসেন ঘুরতে ফিরতে, ওনার অনেক পার্সোনাল লেভেলে অ্যাসোসিয়েশনের জায়গা আছে।
আমি জানি উনি সেটা খুব আনন্দ করেই নিশ্চয়ই এখন কাটাবেন সময়। সুস্থ থাকুন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকুন, ভালো থাকুন। একটা নতুন অধ্যায় হিসেবে যদি ট্রিট করেন তাহলে নিশ্চয়ই খুব ভালো থাকবেন, ভালো হবে। আপনাকে দেখে আমার একটু হিংসে হচ্ছে এখন, সেইটাও বলে দিলাম। ভালোভাবে দিন কাটান, ভালো থাকুন, সবার সঙ্গে যোগাযোগ রাখবেন, যখন ইচ্ছা হবে ফোন করবেন, আমাদেরও করবেন। কোনো অনুষ্ঠানের অ্যাসোসিয়েশন আমাদের কাছে না, আমার নিজের কাছে তো মনে হয় না যে এতগুলো বছর কোথা দিয়ে কেটে গেছে, সত্যি বুঝতে পারি না। আমি এখন একটা করে দিন কলেজে আসি আর ভাবি যে এই একটা দিন কেটে গেল। এতদিন কিন্তু এসব কথা মাথায় আসেনি। তো যাই হোক, ও তো অনেক কিছু করে ঠিকই, ও বেশ ভালোই থাকবে। আর আমি বলেছি তুমি মোটা হয়ে যেও না, যেন বেশি বেশি ঘুমিও না, শরীর চর্চা করতে বলেছি। করে কথা শোনে, মাঝে মাঝে বকুনি খায়। কি বলবো, ওর সম্বন্ধে ভালো কথা বললেও রাগ করবে, চোখ পাকাবে। তো এই প্রোগ্রামটা কি কোলাবোরেশন উইথ আইকিউসি? একদম আমি চেয়েছিলাম সবাই বলে নিক, আমরা তো ঘরের লোক, আমরা পরে বলবো। আচ্ছা, তুমি তো মাঝখানে ঘরেও নয় পারেও না। সঙ্গে আমি অলমোস্ট পুরো 26 বছর নয়, 26 বছরের থেকে 4 মাস কম কাজ করেছি। আর আমি যখন জয়েন করেছি, ফিলসফি ডিপার্টমেন্টে যারা ছিলেন, মানে অত্যন্ত প্রতাপ, যারা পুরনো রয়েছেন তারা জানেন, সাংঘাতিক সবাই ছিলেন। তো অ্যাজ ইউজুয়াল চৈতালিদিকে দেখে আমি ভেবেছি খুব বেশি সিনিয়র আমার থেকে হবে না, কন্টেম্পোরারি ভেবেছি। তো যাই হোক, মানে আমার যেটা একটা দোষ আছে দাদা দিদি না ডাকা, সেই ভুলটা করিনি, চৈতালিদিই ডেকেছি। কিন্তু ওই আর কি, যাতে ডিপার্টমেন্টে দুজনেই ভালোভাবে সার্ভাইভ করতে পারি, তাই একটা প্যাক মিনিবাসে উঠেছি। মিনিবাসে উঠে আমার সবসময় স্বভাব হচ্ছে ড্রাইভারের পাশের ওই লম্বা সিটটা দিয়ে বসা, ওটা বসে পুরোটা দেখা যায় না, একদম সামনে বসেছি। চৈতালিদি পিছনটায় বসেছি, চৈতালিদি আমাকে নিয়ে উঠেছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি, উঠে বাসটায় উঠেছি, ফাঁকা বাস তখন, আমি সামনে বসেছি, চৈতালিদি পেছনে। কিছুক্ষণ পরে চৈতালিদি রাগ করো না, আমি দেখছি চৈতালিদি ঘুমিয়ে পড়েছে। চৈতালিদি বিলকুল ঘুমিয়ে পড়েছে, আমার না ভয় করছে পড়ে না যায়। তারপরে যেটা হলো, বাসটা বালিগঞ্জ ফাঁড়িতে পৌঁছেছে। হ্যাঁ, বালিগঞ্জ ফাঁড়িতে পৌঁছে হঠাৎ একটা হই চিৎকার, কি বাসটা ব্রেক ফেল করেছে। বাসটা ব্রেক ফেল করে প্রথমে আমাদের সামনে একটা হলুদ ট্যাক্সি ছিল, সেই ট্যাক্সিটা চৈতালিদির মনে আছে কিনা জানি না, দুম দুম করে দুবার মেরেছে। তারপর ড্রাইভার কোনোভাবে বাসটাকে ফুটপাতের ওই উঁচুতে আটকে স্টার্ট বন্ধ করেনি। স্টার্ট বন্ধ করলে একটু অসুবিধে বা কিছু একটা ওই রকম একটা ভাবে রয়েছে, এবং সবাইকে আজ শ্রাবণের বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। মাঝখানে একটু কথা বলছি, এই শ্রাবণটা শ্রাবণ মাস নয়, আর এই বর্ষা বৃষ্টির জল নয়। এই শ্রাবণ হচ্ছে সময়, যে সময় আমরা রয়েছি এখন এই মুহূর্তে এই মঞ্চে। আর এই বর্ষা হলো আমাদের ভেতরের যে দুঃখ বা যে আনন্দ, যেটা আগামী দিনে আমাদের সবার জীবনে আসবে, সেই দিনটাকে অনুধাবন করা। আজ শ্রাবণের বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো
চৈতালিদি সম্বন্ধে সবাই বলেছে আমারও সেই একই কথা। চৈতালিদিকে প্রথম দিনই যখন থেকেই দেখেছি, আমার সাথে যখনই দেখা হয়েছে, যেটা সব সময় একটা হাসি মুখ। তোমার এই হাসি ভীষণভাবে মিস করব। আমি এমন কোনো দিন দেখিনি আমার সাথে, অন্তত আমি, যে আসছে চৈতালিদি, আমরা হয়তো অন্য বিল্ডিংয়ে, চৈতালিদি যখনই দেখবে সেই মিষ্টি হাসি। তো এই হাসিটা ভীষণভাবে মিস করব। আর যদিও অন্য ডিপার্টমেন্ট দেখা হতো কম, কিন্তু এমন একটা মানুষ, এত সফট স্পোকেন, যেটা বললো অনেক কিছু, যাকে সব আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারই দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব ভারী ভারী। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরিয়ে কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ শুধু কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমার কেন দিইনি আমার সকল শূন্য করে। খুব ভালো হতো হয়ে যায়। আমি ভীষণ খুশি, সত্যি কথাই আমি প্রিন্সিপালকে আজ সকালেই বলেছি, সানডে ইভিনিংস আর নট দ্যাট ব্যাড, সানডে ইভিনিংস আর গুড। দের ইজ নো মানডে মর্নিং, মানডে মর্নিং ইজ এ ক্লাস, সো দের ইজ নো ক্লাস ফর মি। আমার সঙ্গে আর কোনো ক্লাসের ব্যাপার নেই, তাই আমি ভীষণ সুখী। তবে একটা কথা ঠিকই, এই প্রিয় মুখগুলোকে ছেড়ে যেতে হচ্ছে বলে কোথাও একটা পেঞ্চ থাকছে, এই কলেজটাকে ছেড়ে যেতে হচ্ছে বলে কোথাও একটা পেঞ্চ থাকছে। কিন্তু সেই পেঞ্চটা আমি এখন মনে করতে চাই না। এখন এত আরামের সময়, এত সুখের সময়, প্রত্যেকে সেটা অনুভব করতে পারবেন একদিন না একদিন। একটা কথা, আমি আজকে কতগুলো কথা বলবো, খুব একটা বেশি কথা তো বলতে পারি না। আপনারা সকলে ছিলেন বলে আমার আপনাদের অকুণ্ঠ ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ সহৃদয়তা এবং সহযোগিতা পেয়েছি বলে আমার কর্মজীবন এত সুন্দর হয়ে উঠেছে। 38 years, it's a long time. এই দীর্ঘ 38 বছরের কর্মজীবন দেখো। ধন্যবাদ। ভারতীয় অর্থনীতিতে যে দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য যে পদক্ষেপ গ্রহণ করে তাকে বলা হয় ভারতের অর্থনৈতিক সংস্কার। এবং 1990 সালে ভারতকে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনার জন্য এবং অর্থনৈতিক প্রসার দ্রুততর করার জন্য ভারত সরকার 1991 জনসংখ্যা যে হারে বাড়ে সেই হারে যদি কর্মসংস্থানের পরিমাণ না বাড়ে তাহলে আনএমপ্লয়মেন্ট দেখতে পাওয়া যায়, যার প্রধান কারণ হিসেবে এই প্রপার্টিটা আসে। এছাড়া এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এবং দেখানো হচ্ছে আর ওয়াই অ্যাক্সিসে কোয়ান্টিটি দেখানো হচ্ছে। সাধারণত যখন
খাদ্যের উৎপাদন যত বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এরপর জনসংখ্যা বৃদ্ধি যত অত্যাধিক হারে হচ্ছে তখন খাদ্যের উৎপাদন একেবারে কমে যাচ্ছে। যে কোয়ান্টিটি যেসব সমস্যা দেখা দিচ্ছে এবং সেই সব সমস্যা মোকাবিলা করার জন্য সরকার যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং সেই সব পদক্ষেপগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ রাইট টু এডুকেশন অ্যাক্ট, যা 2009 সালে হয়েছিল। শিক্ষা হলো একটি সামাজিক অধিকার। পরিকাঠামোর অভাব বলতে বোঝায় যে আমাদের ভারতবর্ষে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে সবথেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে পরিকাঠামোর অভাব। অর্থাৎ পরিকাঠামোর মধ্যে আমরা বলতে পারি তো 1991 সালের প্রথম দিকে ভারতের অর্থনীতি একটা বড় সমস্যার একটা সম্মুখীন হয়। এই সমস্যার মোকাবিলা করার জন্য ভারতের অর্থনৈতিক